এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে আবার 15 জানুয়ারি রয়েছে, সেই মামলার 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। এসএসসি মামলা নিয়ে রাজ্য সরকার কি চায়? দুর্নীতি হয়েছে আমরা সকলেই জানি। এসএসসি সঠিকভাবে যোগ্য অযোগ্য চিহ্নিত করতে পারছে না কেন? কেমন ধরনের ইলিগ্যালিটি হয়েছে বলে মনে হয়? দুর্নীতিতে কারা জড়িত বলে মনে হয়? কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে মনে হয়? আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটি প্রশ্নের উত্তর শুনে নেব। আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা অনেক প্রশ্নের উত্তর আপনারা জেনে যাবেন ও আপনাদের অনেক ধোঁয়াশা কেটে যাবে। চলুন আমরা শুনে নিই। স্যার, আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, এসএসসি মামলায় রাজ্য সরকার কি চায়? এসএসসি মামলায় রাজ্য সরকার কি চাই, দেখুন মুখে কি চাই, এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চিফ মিনিস্টার বলুন, এডুকেশন মিনিস্টার বলুন, এরা বিভিন্ন প্রেস কনফারেন্সে বলুন বা পাবলিক মিটে কি চাইছে, সেটার সঙ্গে কোর্টে কি চাইছে তার একটু হলেও আমরা তফাৎ দেখতে পাচ্ছি। মানে এখানে তো মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন যে কারোর চাকরি বাতিল হবে না, সবাই চাকরি পাবে। আবার পরবর্তীকালে যাদের গ্রিভান্স ছিল তাদের জন্য সুপারনিউমারি পোস্টও ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু এর সঙ্গে কোর্টে যখন সাবমিশন হচ্ছে, সুপ্রিম কোর্টে যখন যেমনটা হলো, তখন কিন্তু যেটা বলা হচ্ছে তার কিছু বেসিক ডিফারেন্স আছে। সুপ্রিম কোর্টে চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে খুবই পজিটিভ কিছু দেখানো হয়েছে, খুব পজিটিভ মনোভাব দেখানো হয়েছে, এরকমটা অন্ততপক্ষে আমার মনে হয়নি। কারণ হচ্ছে, আমি এর আগেও কোনো একটা প্রসঙ্গে বলেছিলাম যে আমি যদি এই প্যানেলটাকে বাতিল চাই, এমন একজন ব্যক্তি যে হয়তো প্যানেলটাকে বাতিল চাইছে, যেমনটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছে, সেই রকম যদি আমি ব্যক্তি হই যে প্যানেলটাকে আমি হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের অর্ডার মোতাবেক বাতিল চাইছি, তাহলে আমি সুপ্রিম কোর্টে যে সওয়ালটা করব, সেই সওয়ালটাই এক্স্যাক্টলি আমার মনে হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকেও করা হয়েছে। সওয়াল বলতে যে যে জিনিসগুলো, অর্ডারের যে যে পোর্শনগুলো রাজ্য সরকারের এগেনস্টে যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এগেনস্টে যাচ্ছে, ঠিক সেই জিনিসগুলো নিয়েই কিন্তু রাজ্য সরকার ওখানকার ওই জাজমেন্টের ওই সমস্ত পার্টগুলোই পড়েছে। তো সেটা যদি পড়ে, তাহলে তার উল্টো দিকে পক্ষান্তরে, মানে এই দিকটাতে দাঁড়িয়ে বাঁচানোর কথা ঠিক কত ক্লিয়ারলি সে বলেছে যে আমি যোগ্যদেরকে বাঁচাতে চাইছি, বা প্যানেলের একটা পার্ট বেঁচে থাকুক, অযোগ্যরা যাক, এটা করতে চাইছি, কতটা ক্লিয়ারলি বলেছে? তো উত্তর হচ্ছে ক্লিয়ারলি একদমই বলেনি। কিন্তু তার পাশাপাশি কি এটা বলেছে যে আমি সবাইকে বাঁচাতে চাইছি? ঘুরিয়ে অন্ততপক্ষে বলা যেতে পারে যে হ্যাঁ, এটাই বলেছে। কেন বলেছে? কারণ ওরা, রাজ্য সরকার যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে একটা ধোঁয়া। এই ধোঁয়াতে রাজ্য সরকার মেনলি যেটা সুপ্রিম কোর্টে বলেছে সেটা হচ্ছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, এটা কনসিডার করেনি, ওটা কনসিডার করেনি। তার মানে কি, ওরা চাইছে যে পুরো অর্ডারটা সেটিসাইড হোক, ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে সেটিসাইড করা হোক এবং যেমন যা চলছিল তাই চলুক। তাহলে এই যে একটা প্রসেস, যেটা 19 সাল থেকে 25 সাল পর্যন্ত চলছে, এত মামলা, এত লিটিগেশন, এত ইনভেস্টিগেশন, এতজন অ্যারেস্ট হলো, এতজন কতদিন ধরে রাস্তায় বসে অনেকে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করলো, অবস্থানে বসলো 1000 দিনের ওপর প্রায়, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাহলে তাদের জন্য রাজ্য সরকারের কাছে কি আছে? তো সেইটার উত্তর তো তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দেয়নি। সুতরাং প্যানেল, রাজ্য সরকার কি ভাবছে পরিষ্কার নয় একদম। রাজ্য সরকার, আমার মনে হয়েছে, এসএসসির ঘাড়ে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতি হয়েছে সবাই জানি, এসএসসি সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না কেন? দেখুন, দুর্নীতি হয়েছে এটা প্রতিষ্ঠিত সত্য, এবং এরপর থেকে ভাবতে হবে আমাদেরকে। এবার আপনার প্রশ্ন যে দুর্নীতি হয়েছে, এসএসসি সেটা আলাদা করতে পারছে না কেন, দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত আলাদা করতে পারছে না, সেটা একেবারেই বলা যাবে না। এবার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে। তো এখানে আপনাদের খেয়াল থাকবে, যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেবের ঘরে মামলাগুলো চলছিল, তখন কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেব যাদেরকে বাদ দিতে বলেছেন, যাদের ওয়েবসাইট পাবলিকেশন করে ওএমআর আপলোড করে দিতে বলেছেন, স্কোর আপলোড করে দিতে বলেছেন, প্রত্যেকটা এসএসসি সঙ্গে সঙ্গে কমপ্লাই করেছে।
কারণ তার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তখন ওরা বাধ্য ছেলে হয়ে গেছিলো, দ্বিতীয় হচ্ছে ওরা ভীতি কাজ করছিল যে এই বুঝি আমাদেরকে, মানে যারা বেঁচে থাকা ছিল, মানে দেখুন আপনি যদি দুর্নীতি করেন তার দায়িত্ব পরবর্তী জেনারেশনের বা পরবর্তী জন যে আসবে আপনার চেয়ারে সে তো নেবে না, স্বাভাবিকভাবে সে তো চেষ্টা করবে যে না কোর্ট যেগুলো চাইছে সেগুলো আমি করে দিই। তো সেই সময় এসএসসি যেরকম সদিচ্ছা দেখা গেছিল, এসএসসি কিন্তু দুর্নীতিগ্রস্তদের যে তালিকাটা সেটা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে টাইম অ্যান্ড এগেন যেটা তারা ওয়েবসাইট আপলোড করেছিল সেইটাকে ট্যালি করলে যেটা আসছে, এসএসসি তার সাবমিশনে গিয়ে যেটা বললো ওখানটাতে সুপ্রিম কোর্টে গিয়ে, সেইটা কোনো মতেই ম্যাচ করছে না। আমাদের কাছে দুটো রিপোর্টই তো আছে, তো দুটো রিপোর্ট এসএসসি ম্যাচ করছে না, এবং এসএসসির তরফে আর ফার্দার কিছু ওখানে অ্যাড করা হয়নি যে না আমরা আগে ভুল দিয়েছিলাম এটাই কারেক্ট ফাইন্ডিংস আমাদের, সেরকমটা নয়। সুতরাং কেন আলাদা করতে পারছে না, তার কারণ হচ্ছে ইচ্ছার অভাব। এসএসসির কাছে ডাটা নেই, কে চোর কে সাধু এটা কিন্তু নয়, এসএসসির কাছে সে ডাটা আছে, কিন্তু এসএসসি দেখছে যে এইভাবে যতটা সম্ভব দুর্নীতিগ্রস্তদেরকে যদি আমি ভালোর তালিকাতে ঠেলে দিতে পারি তাহলে আমার পক্ষে তত মঙ্গল, এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে আমার এটা মনে হয়। এবং আমার মনে হওয়া শুধু নয়, ওদের রিপোর্টও তাই বলছে। ওরা সুপ্রিম কোর্টের সাবমিশন যেটা আপনার আগস্ট 2024 যেটা দিল, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তদানীন্তন চন্দ্রচূড় সাহেবের যেটা বললো 4টে নোডাল কাউন্সিল করে যে সবাই আপন আপন রিটেন সাবমিশন জমা দেবে, তাতে ওদের সাবমিশনে ওদের নিজের হাতে তুলে দেওয়া লিস্টে ওরা 1292 না এরকম সামথিং ফিগারের কথা বলছে। তাতে গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেট বেশি, 9, 10, 11, 12 ক্যান্ডিডেটের সংখ্যা কম। কিন্তু ওয়্যারাজ এখানে যখন হাইকোর্টে হচ্ছিল, হাইকোর্টে যদি আপনারা ডিভিশন বেঞ্চে যে একটা ইম্পিউন্ড অর্ডার, যে অর্ডারটা দেবাংশু বসাক সাহেবের ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে, সেখানে এসএসসির দেওয়া একটা হিসাব আছে দেখবেন, সেই হিসাবটা ওই হিসাবটার সঙ্গে মিলিয়ে দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন যে এসএসসি মানে আকাশ আর জমিনের মধ্যে তফাৎ করে ফেলেছে ওখানটাতে। তো এসএসসি তার মানে নিশ্চয়ই যখন জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চে যখন দিয়েছিল হিসাবটা, তার মানে এসএসসির কাছে তো সেই হিসাব আছে, কিন্তু এসএসসি সেটা এখন অন্ততপক্ষে পেশ করা সদিচ্ছা দেখাচ্ছে না। এর পাশাপাশি এসএসসি আর একটা হিসাব দিয়েছে, সেখানেও বলছে যে সিবিআই দেখানো মতো হিসাব এটা, মানে এখানে এসএসসি নিজের হিসাব বলছে না, সেটাকে বলছে সিবিআই পারপোর্টের হিসাব যেটা দিয়েছে সেটা, এটা হচ্ছে সেই হিসাব। এবার মানে এই সিবিআই দেওয়া হিসাবটাকে ওরা অ্যাটেস্ট করছে না যে না এটাই যথাযথ, এই মর্মে কোনো রকম কোনো ডিক্লারেশন এসএসসি দেয়নি। এবার কি করে আলাদা কেন আলাদা করতে পারছে না, তা আর একটা কারণ হচ্ছে বর্তমানে যা ডাটা অ্যাভেলেবল আছে এসএসসির কাছে, কারণ ওরা তো টাইম টু টাইম বলেছে যে আমরা মিরর ইমেজ রাখিনি, রাখার কোনো রিক্রুটমেন্ট রুলসের কোনো কিছু বলাও নেই যে কারণে রাখিনি, মামলাগুলো সব প্যানেল এক্সপায়ার করার পরে হয়েছে, সুতরাং আমরা আগে যদি করতো তাহলে রাখতে পারতাম, এই ধরনের অনেক কথা বলছে। তাহলে এই কথাগুলো যদি বলে তাহলে ধরে নিতে হবে যে এসএসসির মনে হচ্ছে যে আমরা যদি রাখতাম তাহলে আমাদের কাছে নির্ভুল হিসাবটা থাকতো, কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা দুর্নীতি কিছু ক্যাটাগরিতে ভিত্তিক হয়েছে, তো মানে কিছু যেমন ধরুন র্যাঙ্ক জাম্প হয়েছে, কিছু যেমন ধরুন র্যাঙ্ক জাম্প তাদের ক্ষেত্রে হয়েছে যারা কিন্তু লিস্টে ওয়েটিং লিস্টের নিচের দিকে ছিল, বা ওয়েটিং লিস্টে কোনো একটা বিশেষ অবস্থানে অবস্থান করছিল, সেখান থেকে তার র্যাঙ্ক জাম্প করে তাকে কাউন্সিলিং করানো হয়েছে। আবার তার পাশাপাশি আপনার কিছু ধরুন খালি খাতা জমা দিয়ে হয়েছে, যেমন সুপ্রিম কোর্টে এসএসসি একদম নির্দ্বিধাই বলে দিল যে খালি খাতা জমা দিইনি আমরা। সুপ্রিম কোর্টে জায়ান্ট স্ক্রিনে সেই খালি খাতা ও কম্পাইলেশন থেকে চালানো হলো ক্যান্ডিডেটদের খালি খাতা, যে সেখানে কোনো ক্যান্ডিডেট পুরো খাতাটাই খালি জমা দিয়েছে, কোনো ক্যান্ডিডেট মাত্র একটা আনসার করেছে, এগুলো কিন্তু দেখানো হলো। তাহলে এসএসসি অন রেকর্ডের এগেনস্টে কি করে দেশের সর্বোচ্চ কোর্টের সামনে বললো নির্লজ্জের মতো যে হ্যাঁ আমি কেউ খালি খাতা জমা দেয়নি, একদম এরকম অন রেকর্ড প্রসিডিংয়ের মধ্যে বললো যে আমি কেউ খালি খাতা জমা দেয়নি, কিন্তু ওখানে তারপরে জায়ান্ট স্ক্রিনে প্লে করা হলো কতদিনকার শুনানিতে, যেদিন সারাদিন শুনানি হয়েছিল, যে এই হচ্ছে খালি খাতা। তাহলে কেউ খালি খাতা, কেউ র্যাঙ্ক জাম্প, কেউ আপনার ওএমআর ম্যানিপুলেশন, তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা সব থেকে কম আলোচিত, সেটা হচ্ছে যে তাদের একাডেমিক স্কোরেরও গন্ডগোল হয়েছে। খেয়াল থাকবে আপনার, এখানে একটা ক্যান্ডিডেট একাডেমিক স্কোরে 2 বাড়িয়ে চাকরি পর্যন্ত পেয়ে গেছিল কোর্টের নির্দেশে, পরবর্তীকালে এবার জানা গেল যে তার স্কোর বেড়ে গেছে, তো কোর্ট আবার তার চাকরিটাকে বাদ দেওয়ারও নির্দেশ দিল। সুতরাং এইগুলো তো আছে এসএসসির কাছে, এগুলো দিতেই পারে, কিন্তু এর বাইরেও একটা হিসাব আছে, সেটা হচ্ছে অনেকে এমন আছে যারা পরীক্ষাটাই হয়তো দেয়নি। খালি খাতা যেমন একটা ক্যাটাগরি, অনেকে আছে পরীক্ষাটা দেয়নি, বা অনেকে আছে যারা প্যানেলটা এক্সপায়ার করার পর রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে, বা উইদাউট রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে, তাদের হিসাব এসএসসি
এখনকার যারা এসএসসির অফিসিয়ালসরা আছে তারা দিতে পারছে না। এবার দিতে পারছে না এবং এই ডাটা দেবে কোথা থেকে, এখানেই মেন সমস্যাটা হচ্ছে। কিন্তু আমরা যেমনটা আগের দিনকে বললাম, আমরা একটা রাফ ফিগার ধরে এগোতেও রাজি আছি। আমরা চাইছি এসএসসি ডাটা দিয়ে ক্লিন হ্যান্ডসে আসুক, সরকার দিয়ে ক্লিন হ্যান্ডসে আসুক, এবং সেটা সিবিআই দ্বারা ভেরিফাই করুক, কারণ সিবিআইয়ের কাছে আসল ডাটাটা আছে। আমি ইনভেস্টিগেটিং এজেন্সি নই, আমি তো একটা কোনো মামলাকারীর জন্য দাঁড়াচ্ছি, অন্য কেউ একজন মামলাকারী হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেওয়া হিসাব সুপ্রিম কোর্টের মনে হতেই পারে যে এদের হিসাবটা মানবো কেন, ঠিক আছে ওটা ভেরিফাই করানো হোক সিবিআইকে দিয়ে, কারণ সিবিআই প্রত্যেকটা কিছু রেসপেক্টে রিপোর্ট দিয়েছে, আমরা সেইটাকে ধরে এগোতে রাজি আছি। তো সুতরাং এসএসসির মেনলি এখন যেটা দেখা যাচ্ছে যে অনিচ্ছা। এসএসসি দিতে চাইলে অনেক কিছু দিতে পারে, মোটামুটি 80-90% তো অ্যাকিউরেসি আনতে পারবে অন্ততপক্ষে। যারা দেখা গেলো আউট অফ প্যানেল এবং যারা দেখা গেলো যে রেকমেন্ডেশন প্যানেল এক্সপায়ার করা পেয়েছে, তাদের হিসাব যদি গন্ডগোলও থাকে, বাকি হিসাবগুলো কেন দিচ্ছে না? তো এটা ইচ্ছার অভাবেই হচ্ছে, ইচ্ছা নেই তাই জন্য দিচ্ছে না। কেমন ধরনের ইললিগালিটি হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, কেমন ধরনের ইলিগালিটি হয়েছে সেটা তো আমি বললাম এই মাত্র। কেমন ধরনের ইলিগালিটি হয়েছে সেগুলো কিছু যেমন আইডেন্টিফাই করা যাচ্ছে, ওএমআর সংক্রান্ত যেগুলো ম্যানুপুলেট হলে, কারণ সেটা ওই নাইসা থেকে পাওয়া ডাটা থেকে এসএসসি সার্ভারের স্কোর যেটা মিসম্যাচ করছে সেখান থেকে পাওয়া যাচ্ছে, খালি খাতা যেগুলো উদ্ধার হচ্ছে সেখান থেকে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে খুব কমন। কিন্তু এর বাইরে যেটা আনকমন সেটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার করার পর রেকমেন্ডেশন যেগুলো হয়েছে সেগুলো কিছু ধরা গেছে, কিন্তু আমার ধারণা এরপরেও আছে। তো ইলিগালিটি এইগুলোই হয়েছে, এই টাইপেরই হয়েছে। দুর্নীতিতে কারা জড়িত এবং কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে মনে হয়? দুর্নীতিতে কারা জড়িত, দুর্নীতিতে যারা জড়িত কম বেশি প্রত্যেকেই হয় সেই সময় অ্যারেস্ট হয়েছে, এখনো জেলে আছে, বা অ্যারেস্ট হয়েছে বেল পেয়ে বেরিয়ে আছে, কিন্তু ট্রায়াল এখনো চলছে। এবার জড়িত কারা, জড়িত হচ্ছে আমরা খুব সহজেই উপরতলার দিকে আঙুল দেখাতে পারি যে মন্ত্রী জড়িত, আমলা জড়িত, অফিসিয়ালস জড়িত, স্কুল সার্ভিস কমিশন জড়িত, বলতে পারি। তার বাইরে আপনি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কেন বাদ রাখবেন যারা পরীক্ষার জন্য প্রিপারেশন না নিয়ে টাকা দিয়ে চাকরিটাকে একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছে? তারাও কম জড়িত নয়, কারণ টাকা তো তারা নিয়েছেই। যারা এর অফিসিয়ালস হিসাবে ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, তারা টাকা নিয়েছে, কিন্তু তারা তো টাকা কারো পকেট থেকে নিজেদের বার করে নেয়নি, তাদেরকে টাকা অফার করা হয়েছে বলে নিয়েছে। তো এখানেও এরাও কম জড়িত নয়, যারা এভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও কিছু কম জড়িত নয়। সুতরাং এখানে দুই পক্ষই সমানভাবে ইকুয়ালি জড়িত, এবং এই সংখ্যা যদি দুর্নীতিগ্রস্ত যারা চাকরি প্রার্থী তাদের সংখ্যা যদি ধরা হয় তাহলে তো অনেক হাজারে হাজারে এরকম বেরোবে। আর আরেকটা ব্যাপার যেটা যে কতজন চাকরি পেয়েছে এরকম দুর্নীতি করে সেই সংখ্যাটা নিয়ে তারতম্য আছে, যেমনটা আপনাকে বললাম এসএসসি দু জায়গায় দুরকম কথা বলেছে, এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি সিবিআই রিপোর্টের সঙ্গে এখানে রিট পিটিশনার রেসপন্ডেন্ট, রিট পিটিশনার যারা এখানে ছিল তাদের রিপোর্ট ম্যাচ করবে না, তারা বলবে আর একটা হিসাব দেবে, সেটার একটা। আমাকে বললে আমি একটা হিসাব দেবো, সেটা একটা। এসএসসি এখন বললে এসএসসি আর একটা হিসাব দিচ্ছে, সেটা আমার একটা। আমার মতে এই ব্যাপারে সুষ্ঠু সমাধানের জন্য, সুষ্ঠু সমাধান মানে যে নিখুঁত সমাধান সেটা আমি দাবি করছি না, কিন্তু সুষ্ঠু সমাধান মানে আমি এইটাকে বলছি যে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রিন্সিপাল বলে যে একটা নির্দোষের যেন সাজা না হয়, যদিও বা 1000 জন দোষীর সাজা হোক। আমি এখানে 1000টা বলতে পারি বটে, কিন্তু হাজারের ব্যাপার তো নয়। আমি একটা খুব ক্যাটাগরিক্যালি আমি একটা স্টেটমেন্টের মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছি যে তারা কি দোষ করলো। মানে আমরাও তো মামলাকারীদেরই আইনজীবী হিসাবে আমরা আমাদের মক্কেলের চাকরির জন্য বলবোই, কিন্তু তারা কি দোষ করলো যারা যোগ্যতার পরিচয় দিয়ে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে, বিভিন্ন জায়গায় সাকসেসফুলি চাকরি করছে আজ 5-5.5 বছর ধরে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং জীবনে এগিয়ে গেছে। তারা কিসের জন্য, মানে কেন তাদের কথা কম বলা হবে? কারণ আমরাও তো তাদের কথা আমাদেরকে তো ভাবতেই হবে। আমরা আমাদের মক্কেলের কথা ভাবছি এবং তার পাশাপাশি তাদের মক্কেলের কথা আমাদেরকে ভাবতে হবে, কারণ যদি পুরো প্যানেল চলে যায় তাহলে পুরো প্যানেল চলে যাওয়ার অর্থ হচ্ছে সব জিনিসটা নতুন করে হবে। সব জিনিসটা নতুন করে হওয়া মানে অনেকের এজ বার হয়ে যাবে, অনেকে সেই প্রিপারেশনের মধ্যে নেই। আর যারা চাকরি পেয়েছিল সততার পরিচয় দিয়ে, তারা যে আবার পাবে তার কোনো নিশ্চয়তা আছে? তো তাহলে আমাদেরকে সবাই মিলে কেন এটা ভাববো না আমরা যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ছাঁটাই করা হোক? এবার আমি এইটুকুও অবশ্যই বলছি যে এইটা বাঁচতে গিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত অবশ্যই থেকে যেতে পারে এইদিকে,
কিন্তু আমাদের সেটা মেনে নিতে হবে। আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া রাস্তা নাই, কারণ আমরা ইনভেস্টিগেটিং এজেন্সি নই। আমি আমার হিসাবে চলবো না। দেশের বিচার ব্যবস্থা যখন সিবিআইকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দিয়েছে, তখন আমি কি সিবিআইকে শেখাবো যে সিবিআই কীভাবে ইনভেস্টিগেট করবে, এটা চোর ছিল, এটা চোর ছিল? সিবিআই তদন্ত করে যেটা পেয়েছে তার উপরে যেতে হবে। আমরা পিটিশনার হিসেবে তো সিবিআই ইনভেস্টিগেশনকে চ্যালেঞ্জ করিনি। আমরা কোনো সময় বলেছি যে সিবিআই ইনভেস্টিগেশন আমরা সন্তুষ্ট নই, তাহলে সিবিআই ইনভেস্টিগেশনকে আমরা মেনে নিয়েছি। আমরা ওই জন্যই তো বলছি যে সিবিআই তার রিপোর্ট ফাইল করুক যে কতজন দুর্নীতিগ্রস্ত আছে, তাদের ডিটেলস দেখ, এবং এসএসসি তার ডিটেলস দেখ। এবার কেন এটা বলছি আমরা তার পেছনে বলার খুব সুনির্দিষ্ট কারণ আছে আমাদের, কারণ আমরা এটা মেনে নিতে রাজি আছি। এবার বলতেই পারেন আপনি যে যে হিসাব তো আরও বেশি হতে পারে, 11,000 হতে পারে, 10,000 হতে পারে, কিন্তু কোথাও গিয়ে আপনাকে থামতে হবে। কারণ এটা মোটেও একটা আনন্দের দিন হবে না যদি হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে, তাদের যদি চাকরি বাতিল হয়ে যায়। এটা হতেই পারে না কোনোভাবে। তাদের দায়টা কে নেবে? এমনকি যারা এখানে রাস্তায় বসে এখানে আন্দোলন করেছে, ধর্ণা করেছে, এই মামলাগুলোকে এইভাবে এগিয়ে গেছে, তারাও কি চাইছে সেটা? তারাও তো চাইছে না। তাহলে আমাদেরকে সবসময় এটা ভাবতে হবে যে তাতে করে নিখুঁত ক্লিয়ার কাট হিসাব যদি নাও হয়, তাও আমাদের মোটামুটি হিসাবের উপরেই চলতে হবে। দুর্নীতিগ্রস্তদের অবশ্যই বাদ দিতে হবে। সেই জায়গায় যারা ওয়েটিং লিস্ট এবং আমাদের নট কল ফর ভেরিফিকেশন থেকে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে ইন্টারভিউ করাতে হবে। এবং এখানে এক জিনিস ভুললে চলবে না, যে একাডেমিক্স করেও অনেক গন্ডগোল হয়েছে। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের অর্থ কিন্তু শুধু ওপর চোখ বলানো নয়। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একাডেমিক্স করে ম্যাচ করাতে হবে। তেমন হলে নতুন করে অনলাইন ভেরিফিকেশন করাও এই সমস্ত ক্যান্ডিডেটদের, এটা ইজিলি পসিবল। সুতরাং আমি সিবিআই হিসাব মেনে নিতে রাজি আছি। সিবিআই ইনভেস্টিগেট করেছে কোর্টের নির্দেশে, সিবিআই ডিটেলস দেখ যে এই কটা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে, এই কটা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস, আমি সেগুলোকে মেনে নিতে রাজি আছি। এইবার যদি দেখা গেল সবটাই বাতিল হয়ে গেল, তাহলে ডিনোভো প্রসেসের কথায় আমরা যাবো অটোমেটিক্যালি, স্বাভাবিক, সবাইকে যেতে হবে সেখানটাতে। কিন্তু 10টা বছর, 16 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি। আপার প্রাইমারি ছাড়ুন, আপার প্রাইমারিটাও 10 বছর পরে হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি 15 পরীক্ষা থেকে ধরলে 15 থেকে, তাহলে 10টা বছর কোনো রিক্রুটমেন্ট নেই। ফ্রেশ ক্যান্ডিডেট প্রচুর। আপনি একটা সিলেকশন প্রসেস বাদ দিলে তার মানে নতুন করে করতেই হচ্ছে একটা। সেখানে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এই পুরো জেনারেশনে এই 10 বছরে যারা ছিল, তারা এই কম্পিটিশনে যে নতুন করে নতুনদের সাথে কম্পিট করতে পারবে ভালোভাবে, এই মানসিক অবস্থা নিয়ে, এই টালবাহানার মধ্যে দিয়ে চাকরি চলে গেল 5 বছর চাকরি করার পর, আবার আমাদের মক্কেল যারা যে এই চাকরি পাবো, এই দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি, হয়তো দুর্নীতিগ্রস্তদের সরিয়ে আমরা চাকরি পাবো, এইটা যে হবে তার নিশ্চয়তা কোথায় আছে? তো যে কারণে আমরা ফুলেস্ট এক্সটেন্টে, আমরা আগেও বলেছি, আমরা চাইছি যে সব পক্ষ সহায়তা করে দুর্নীতিগ্রস্তদেরকে ছাঁটাও করবে। মানে রাজ্য সরকার সব থেকে বড় যেটা ভুল করছে, যে এদেরকে কোনোভাবে অক্সিজেন দিচ্ছে দুর্নীতিগ্রস্তদের, এটা দেওয়ার ফলে এই জটিলতা বাড়ছে। রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তগুলোকে তাড়াতাড়ি ছাঁটাই করা।